This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। TV9 প্রেসক্রিপশন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সায়ন। আজ আমরা TV9 প্রেসক্রিপশনে এমন কিছু রোগ নিয়ে কথা বলবো যা নিয়ে সচরাচর মানুষ খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, বা আরও ভালোভাবে বললে সবার সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আর এই স্বাচ্ছন্দ্য বোধ না করাটাই তাদের জীবনে ডেকে আনে মহাবিপদ। আমাদের আজকের পর্বের মূল বিষয় গুপ্ত রোগের মুক্ত কথা, মানে এসটিডি, যাকে আমরা বলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, বা যৌনতার মাধ্যমে সংক্রমিত রোগ, যেমন গনোরিয়া হতে পারে, সিফিলিস হতে পারে। এই ধরনের রোগগুলো নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর গৌতম ব্যানার্জি। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আমি যেটা বলছিলাম এক্ষুনি একটু আগেই, যে গুপ্ত রোগের মুক্ত কথা। আমাদের সমাজে নানান রকম সমস্যা রয়েছে আমাদের চারপাশে, তেমন কিছু রোগ যেমন গনোরিয়া, সিফিলিস, এগুলো হয়তো আমাদের রোজকার জীবনে অনেককে অ্যাফেক্ট করে, কিন্তু আমরা অনেকেই সেই বিষয়ে সঠিক তথ্যই আমাদের কাছে নেই, বা রোগটা কী, কীভাবে এফেক্ট করে, কি কি সমস্যা তৈরি হয় আমাদের শরীরে, এগুলো আমরা জানি না। তো সেগুলো জানার জন্যই আজকে আপনার কাছে আসা। তো গুপ্ত রোগের মুক্ত কথা আমরা, এবং গুপ্ত রোগ বলতে আমরা যেগুলো বুঝি গনোরিয়া, সিফিলিস, এইডস বা HIV তো আছেই, সেটা সম্বন্ধে হয়তো অনেকেই জানেন, কিন্তু আরও যে রোগগুলো রয়েছে গনোরিয়া বা সিফিলিস, এই ধরনের রোগগুলো সম্বন্ধে আমাদের অনেকটাই কম জানা। তো ডাক্তারবাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে এই যে সিফিলিস রোগটা আসলে কি? অ্যাকচুয়ালি এই যে বললেন গুপ্ত রোগের মুক্ত কথা, ঠিক আছে, যে গুপ্ত রোগ সম্বন্ধে আমাদের খুব একটা জ্ঞান নেই সাধারণ লোকের। সেটা জ্ঞানটা প্রথম যখন এলো, সেটা হচ্ছে যখন HIV হলো, এইডস হলো, তখন লোকে জানতে শুরু করলো যে হ্যাঁ, এটা একটা রোগ এবং সেটা একটা কঠিন অসুখ। এবং সেটার ব্যাকগ্রাউন্ডে যদি যাই, যে আমাদের গনোরিয়া, সিফিলিস যেগুলো কথা বললেন, এবং আরও অনেক আছে, যেগুলো সংক্রমণটা হয় আমাদের থ্রু সেক্স বা যৌন সম্পর্ক হলে তবেই হয়। তা এটা বহুকালের আগের থেকে আছে, এবং আমাদের হিস্ট্রি যদি নিই তাহলে দেখা যাবে যে বহুকাল আগে থেকেই এই সংক্রমণটা হচ্ছে, এবং সংক্রমণের ফলে অনেকেই এফেক্ট করেছে, এবং সেটা আমাদের হিস্ট্রিতে, ইতিহাসে সেটা আছে। এইগুলো হচ্ছে একটা, প্রথম জিনিসটা হচ্ছে এগুলো এক রকমের ব্যাকটেরিয়াজনিত রোগ, কিন্তু সেটা হয় ইউজুয়ালি যেগুলো আমাদের যৌনাঙ্গ আছে সেই যৌনাঙ্গতেই হয়, এবং যখন যৌন সম্পর্ক হয় সেটা তখন ট্রান্সফার হয় টু আদার পার্টনার। গনোরিয়াটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রথম যেটা আমাদের দেখতে পাই, সেটা হচ্ছে একটা ছোট্ট ক্ষত বা আলসার। সেটা যেখানে আমাদের সেই কন্ট্যাক্টটা হবে আমরা সেখানেই পাই। ইউজুয়ালি প্রথমে ছেলেদের যদি ধরি, ছেলেদের যেটা আমাদের যৌনাঙ্গ আছে সেখানে পাওয়া যায়, মেয়েদের যদি আসে সেখানেও মেয়েদের যৌনাঙ্গতে পাওয়া যায়, এবং তার স্থান বিশেষে কিছু আলাদা হয়। তা এটা হচ্ছে যেটা, যে এটা কোনো কষ্টদায়ক নয়। সেই জন্য একটা পেশেন্টের একটা ঘাও হলো, ক্ষত হলো, সেটাকে ইগনোর করলো হয়তো, এবং তখন দেখা যায়, সেটা মজার ব্যাপার, যে সেটা আস্তে আস্তে সেটা কমে গেল। কিন্তু কমে গেল মানে সে সেরে গেল নয়, সে কিন্তু এটা শরীরের ভেতরে চলে গেল, এবং তারপরে কিছুদিন পরে তার সেকেন্ডারি ম্যানিফেস্টেশনস হলো, সে একটা ডিপার স্টেজে চলে গেল। তখন তার সেখানে শুধু যৌনাঙ্গতেই থাকবে না, সে তখন তার সারা শরীরে ছেয়ে যাচ্ছে। সেটাকে আমরা বলি সেকেন্ডারি সিফিলিস। আবার এই সেকেন্ডারি সিফিলিস, সেটাও যদি সে ট্রিটমেন্ট না করে, তখন সেটা চলে যায় টারশিয়ারি সিফিলিসে, এবং সেইটা তখন অনেক কটা জায়গায় হতে পারে, ব্রেনে হতে পারে, কার্ডিয়াক মাসেলসে হতে পারে, আরও অনেক জায়গায় হতে পারে। এইভাবে এটা স্প্রেড করে। আচ্ছা, আপনি তার মানে বলছেন যে সিফিলিস ব্রেনে পর্যন্ত ছড়াতে পারে? হ্যাঁ। আচ্ছা, আপনি বললেন যে সেক্সের মাধ্যমে, বা আমি আরও ভালোভাবে বললে যে অসংরক্ষিত বা আনসেফ সেক্সের মাধ্যমে এই সিফিলিস বা গনোরিয়া এগুলো স্প্রেড করে বা আমাদের শরীরে ছড়ায়। আমার যেটা প্রশ্ন থাকবে সেটা হলো যে এই যে সিফিলিস ছড়াচ্ছে, এই সিফিলিসের লক্ষণগুলো কখন মানুষ বুঝবে যে একটা সাধারণ লক্ষণের থেকে আলাদা, বা সাধারণ রোগের থেকে আলাদা করবে? মানে আমাদের তো নানান রকম অ্যালার্জিও হয়, সেটাও যৌনাঙ্গে হতে পারে বা অন্যান্য জায়গায় হয়, তার থেকে বিষয়টাকে আলাদা করবে কী করে? শুনুন, প্রথমে তো লোকটা আলাদা করতে পারে না। আচ্ছা, কিন্তু যেটা আলাদা করার ক্ষেত্রে দেখা যাবে সেটা হচ্ছে যে তার ইউজুয়ালি যৌনাঙ্গতে হবে, এক নম্বর।
2 নম্বর হচ্ছে তার সাথে যৌনাঙ্গ যেখানে হচ্ছে ক্ষতটা, তার সাথে তার যে অ্যাসোসিয়েটেড লিম্ফ নোড, সেই লিম্ফ নোডগুলো ফুলে যায়। সেটা একটা দিকে হয়, ধরুন একটা তার যৌনাঙ্গতে হয়েছে, তার ডান দিক বা বাঁ দিকে একটা জায়গাতে তার লিম্ফ নোডটা আস্তে আস্তে করে ফুলতে থাকে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যেটা মানে আমাদের দিক থেকে, যে তার কোনো শারীরিক কোনো হয় না, ক্ষতি হয় না বা কোনো রকম সিমটমস থাকে না। তার ফলে সে অনেক সময়তে ইগনোর করে। যেমন আমাদের একটু ঘা হলো, অনেকেই ইগনোর করে, আমরা যাই না। কিন্তু সেটা হচ্ছে যে যদি পার্টিকুলারলি যৌনাঙ্গতে হয়, কোনো রকম তার আঘাতজনিত সমস্যা না থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ করলে ডাক্তার সেটা ঠিক করে দেবে। আমাদের জীবন নিয়ে টানাটানি হতে পারে এর পরবর্তীকালে? ইউজুয়ালি হয় না, তবে যেটা বললাম যে ওই টারশিয়ারি সিফিলিসের ক্ষেত্রে তখন কয়েকটা জায়গায় যায়, যেটা ব্রেনে পর্যন্ত যেতে পারে বা হচ্ছে, সেখানে তার ফল বেশ সুদূর প্রসারী হয়। আচ্ছা, আপনি যেটা এক্ষুনি বলছেন যে ব্রেনের ক্ষেত্রে মানে কি হতে পারে, কত দূর যেতে পারে, বা আপনার অভিজ্ঞতায়, আপনি তো দীর্ঘদিন ধরে এই প্রফেশনে রয়েছে এবং নানান রকম পেশেন্ট দেখেছেন, সেক্ষেত্রে এই সিফিলিসের রোগ কতটা মারাত্মক হতে পারে? ফরচুনেটলি সিফিলিসের ইয়েটা এখন অনেক কমে গেছে, 1। 2 নম্বরে এই ট্রিটমেন্ট যেগুলো আছে সেটা তাকে কিওর করে, তাকে সারিয়ে তোলে। তার ফলে এখন আর সেটা সেকেন্ডারি বা টারশিয়ারি সিফিলিসে এখন আর যায় না। সেকেন্ডারি হয়তো গেলেও আমরা পাই এবং তখন ট্রিটমেন্ট করি। টারশিয়ারি সিফিলিস, যেটাতে আমাদের বলি যে যেটা খুব কঠিন অসুখ, সেই জায়গায় এখন আর খুব একটা পৌঁছায় না, এখন আমরা পাইও না। বাট আপনি যেটা বলছেন যে অনেকেই আমরা ঘা হলো, কিন্তু সেটা আমাদের যেহেতু শরীরে কোনো রকম সমস্যা তৈরি করছে না, তাই জন্য আমরা প্রাথমিক পর্যায়ে ব্যাপারটাকে খুব একটা পাত্তা দিই না। তো এই পাত্তা না দেওয়ার জন্য যখন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আপনার কাছে আসছেই হয়তো সেকেন্ডারি স্টেজে বা টারশিয়ারি স্টেজে, সেই ক্ষেত্রে ব্যাপারটা কতটা ভয়ানক হতে পারে? যদি সেকেন্ডারি স্টেজেও সে না আসে, টারশিয়ারি স্টেজে আসলো, তখন আর সেটা আমাদের কাছে আসে না। তখন সে হয়তো নিউরোলজিস্টের কাছে গেল, তার কোনো নার্ভের সমস্যা হলো, সে একটা কার্ডিওলজিস্টের কাছে গেল, তার কার্ডিয়াক কিছু সমস্যা হলো। সেইখানে তারা দেখে যদি তার মনে হয় যে এইগুলো হাত হতে পারে, এর থেকে আসতে পারে, তখন তার কতগুলো আমাদের ইনভেস্টিগেশনস করি এবং ইনভেস্টিগেশনস করে সেগুলো পাওয়া যায়। আর একটা যেটা সবার মনে ঘোরে, সেটা হচ্ছে এই রোগের চিকিৎসায় খুব ব্যয়বহুল বা খুব খরচ সাপেক্ষ। একেবারেই না, একেবারেই না। এটাও মানে ফরচুনেটলি আমাদের এই সিফিলিসের চিকিৎসা একেবারেই ব্যয়বহুল নয়। এটাকে আমাদের এখন সবাই জানে, এটা পেনিসিলিন জাতীয় ইনজেকশনস দিতে হয় এবং দিলে সেরে যায়। সেইটা কতবার দিতে হবে, কি করতে হবে, সেটা ডাক্তারবাবু জানে, সেই হিসেবে দেওয়া হয়। এবং এটা প্র্যাকটিক্যালি কোনো খরচা নেই, এবং সেটা যদি কোনো সরকারি হাসপাতালে যাওয়া হয় তাহলে তার তো কোনো পয়সা লাগে না। প্রাইভেটেও যদি দেখায় একেবারেই ব্যয় সামগ্রী। এই চিকিৎসা কি দীর্ঘদিন ধরে চলতে থাকে? না 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 না, খুব শর্ট। যেটা হচ্ছে আমি একদিন ইনজেকশন দিলাম, তাতেই সেরে যায় প্রথম অবস্থাতে। পরের অবস্থাতে হয়তো সপ্তাহে একদিন, তারপরে হয়তো মাসে একদিন দিতে হয়, ব্যাস তাতেই সেরে যায়। আচ্ছা, এই যে সেরে গেল, তো এরপরে মানুষের সম্পূর্ণ সুস্থ হলো, তো এই রোগ কি আবার ফিরে আসতে পারে? না না, এই রোগ আর ফিরে আসে না। যদি তার আরেকবার সংক্রমণ না হয়, ফিরে আসবে না। আমার একটা যেটা প্রশ্ন, সেক্ষেত্রে যখন এই মানুষটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, সেই ক্ষেত্রে তারপরে আর তার থেকে আর যৌন সংক্রমণের কোনো তো থাকছেই না, তার সঙ্গে সেক্স করলেও আর কোনো রকম সমস্যা থাকে না, তার সাথে ন্যাচারালি যার যৌন সংক্রমণ আর হবার কথা নয়। কথা না। আচ্ছা, আমি এবার একটু গনোরিয়ার কথায় আসি। গনোরিয়া রোগটা আসলে কি? গনোরিয়াও একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। হ্যাঁ, এটাও একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, কিন্তু এটা অনেক তাড়াতাড়ি হয়। সিফিলিসে একটা কথা বলতে ভুলে গেলাম, এটা যখন সংক্রমণ হয়, অ্যাকচুয়ালি রোগের তার লক্ষণটা দেখা যায় 2 থেকে 3 সপ্তাহ পরে। আচ্ছা, সেখানে গনোরিয়ার যখন সংক্রমণ হয়, সেটা তার 3-4 দিন বা 7 দিনের মধ্যেই হবে। এর মধ্যে 2 রকমের গনোরিয়া হয়, একটা হচ্ছে গনোকক্কাল ইউরেথ্রাইটিস হয়, আর একটা হচ্ছে নন গনোকক্কাল। দুটো সিমটমস অলমোস্ট এক, কিন্তু একটা একটু আগে হয়, একটা একটু পরে হয়। সেটাতে হয় তার পেচ্ছাপে জ্বালা করছে, হঠাৎ করে শুরু হলো, পেচ্ছাপ করতে গিয়ে জ্বালা করছে, এবং তার সাথে দেখা হলো একটু পুঁজের মতো বেরোচ্ছে পেচ্ছাপের জায়গা দিয়ে। এটাই তার লক্ষণ, গনোরিয়ার লক্ষণ। এবং গনোরিয়া হলে যেহেতু তার শারীরিক অসুবিধাটা হয়, সেই জন্য তারা ডাক্তারের কাছে চট করেই চলে আসে। এই রোগটা কি অসম্ভব ছোঁয়াচে, মানে সিফিলিসের থেকেও বেশি ছোঁয়াচে? গনোরিয়া, হ্যাঁ, গনোরিয়া বলবো আরো বেশি ছোঁয়াচে। হ্যাঁ। আচ্ছা, যৌন সম্পর্ক ছাড়া আর কোনোভাবে এই রোগগুলো কি ছড়াতে পারে? সিফিলিসের হতে পারে। সিফিলিসের কারোর একটা সেকেন্ডারি সিফিলিস আছে,
তার সে ব্যাকটেরিয়াটা তার ব্লাডে আছে, সেই ব্লাড যদি অন্য কেউ পায় তাহলে তার সিফিলিস হতে পারে। সেটা তার প্রাইমারি হবে না, সে প্রথমেই সেকেন্ডারি হবে। তা সুতরাং এই ব্লাড এবং জনিত থেকে যখন রক্ত দিচ্ছে, রক্ত আমরা যখন একটা টেস্ট করা হয়, একটা ভিডিএল টেস্ট করা হয়, রক্ত যখন পরীক্ষা করা হয়, করে তারপরেই সেই ব্লাড আর কি অন্যদের ট্রান্সফার করা। সেক্ষেত্রে আমার আর একটা প্রশ্ন এটা মাথায় আসছে, সেটা হলো ধরুন একজন কেউ গনোরিয়া বা সিফিলিসে আক্রান্ত, এবার তার সঙ্গে হয়তো আমি ইন্টারকোর্সে গেলাম না, কিন্তু যদি কিসিং বা অন্য কোনো রকম টাচ বা এই ধরনের কোনো কিছু থেকেও কি সংক্রমণের রিস্ক থাকছে? হ্যাঁ, যদি দেখা যায় যে স্কিনের আস্তরণটা তার ঠিক থাকে তাহলে চান্সেস অফ ইনফেকশন অনেক কম থাকে, কিন্তু ডিপ কিসিংয়ের ক্ষেত্রে বা সাকিংয়ের ক্ষেত্রে ইয়েতে তাতে আসতে পারে। এই রোগগুলো থেকে বাঁচার উপায় কি, কি করা উচিত একজন রোগীর প্রোটেক্ট থাকার জন্য বা সেফ থাকার জন্য? সেফ থাকার জন্য প্রথমেই যেটা বলা হয়, যদি আমি কোনো অজানা কারোর সাথে আমি করছি, নিজের স্ত্রী বা নিজের বিয়ে ছাড়া, তখন তার সবসময়তে উচিত তাকে প্রোটেকশন নেওয়া। এবং প্রোটেকশন সেটা আমাদের কন্ডোম সবসময় আমাদের ব্যবহার করা উচিত। সেটা যদি মাথায় রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই এর থেকে রেহাই পাওয়া যায়। কিন্তু ডাক্তারবাবু, কন্ডোম ব্যবহারের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে নানান রকম সমস্যা দেখা যায়। কারোর হয়তো মেন্টাল ট্যাবু থাকে, কেউ ব্যবহার করতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কেউ আবার হয়তো অ্যালার্জেটিক হয়। তো সেক্ষেত্রে মানুষ কি করবেন? মানে কন্ডোম যদি কেউ ব্যবহার করতে না চান বা কারোর যদি অ্যালার্জি থাকে, যদি ব্যবহার করতে অসুবিধা হয়, শারীরিক অসুবিধাই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তারা কি করবে? অনেকটাই ঠিক যে কন্ডোমের সময় অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে না কন্ডোম পরে করাতে, কিন্তু এক্ষেত্রে আমরা বলবো সবসময় তাকে কন্ডোম ব্যবহার করতেই হবে। অ্যালার্জি যদি হয় তাহলে তার অন্য মেটেরিয়াল ইউজ করতে হবে। আর অনেক সময়তে মেয়েদেরও কিছু কন্ডোম পাওয়া যায়, সেটা ব্যবহার করা যেতে পারে সেসব ক্ষেত্রে। আচ্ছা, এই গনোরিয়ার ক্ষেত্রে পুরুষদের এবং মহিলাদের ক্ষেত্রে কি আলাদা আলাদা সিমটমস কিছু দেখা যায়? না, সিমটমস মোটামুটি একই। জনেরই পেচ্ছাপ করতে গেলে খুব জ্বালা করবে, সঙ্গে একটু পুজোর মতো বেরোবে। যেটা ছেলেদের ক্ষেত্রে শুধু যৌনাঙ্গতেই হয়, মেয়েদের ক্ষেত্রে সেটা কিন্তু একটু ভেতরে চলে যায়, সেটা সার্ভিক্স বলি, সেই সার্ভিক্সের ভেতরে সেইখানে এটা আক্রমণটা হয়, মানে জরায়ুর মধ্যে হয়। সেক্ষেত্রে কতটা ভয়ানক হতে পারে? কতটা রিস্ক ফ্যাক্টর কি থাকে? রিস্ক ফ্যাক্টর যদি ট্রিটমেন্ট ঠিক মতো না হয় তাহলে সেটা আরও ভেতরে চলে যায়, এবং তার থেকে তার ইনফার্টিলিটি হতে পারে, আদার ইনফেকশনস হতে পারে, পেলভিক ইনফেকশনস হতে পারে, এইসবগুলো হতে পারে। আচ্ছা, এই পরবর্তীকালে আমার যেটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে, কেউ যদি কোনো মহিলা সে যদি ভাবছে যে আমি গর্ভধারণ করব, কিন্তু হয়তো জানেন না যে তার স্বামী কোনো কারণে গনোরিয়া বা সিফিলিসে আক্রান্ত হয়েছেন, এবং তারা ইন্টারকোর্স করলেন, এবং ধরে নিন, আচ্ছা এই পদ্ধতিতে প্রথম যে প্রশ্ন আমার যেটা মাথায় সেটা হচ্ছে, তাহলে কি সেই মহিলা প্রেগনেন্ট হতে পারেন? হ্যাঁ, এবং এটা প্রেগনেন্সির পরেও আমাদের কিন্তু রুটিনলি আমাদের রক্ত পরীক্ষা করা হয়, যাদের কোনো সিফিলিস কিছু আছে কিনা। সেটার জন্য ওই একটা ভিডিআরএল বলে একটা টেস্ট আছে, সেটা টেস্ট করা হয়। সেটা যদি দেখা যায় পজিটিভ আছে তাহলে সেটা ট্রিটমেন্ট আমরা দেওয়া হয়। এই টেস্টটা কি? এটাকে ভিডিআরএল বলে একটা টেস্ট। মানে টেস্টটা কিভাবে হয় সেটা? এটা হচ্ছে ব্লাড নিয়ে টেস্ট করা হয়। এতে মানে টাইটার থাকে। এবার ভিডিআরএল অনেক সময় পজিটিভ হয়, কিন্তু তারা অ্যাকচুয়ালি সিফিলিসের পেশেন্ট নয়, অন্য কিছু ডিজিজের ক্ষেত্রেও ভিডিআরএল পজিটিভ হয়। সেখানে টাইটারটাই ভীষণ ইম্পর্টেন্ট। আমরা ইউজুয়ালি 1/8 বা 1/16 যদি ডাইলিউশনে পজিটিভ হয় তবেই আমরা ধরি যে এটা তার সিফিলিস আছে বা ছিল। এবার ধরে নিলাম গর্ভধারণ অবস্থায় বা প্রেগনেন্ট অবস্থায় কোনো মহিলার সিফিলিস বা গনোরিয়া আক্রান্ত হলেন, সেক্ষেত্রে তার গর্ভে যে সন্তান রয়েছে তার ক্ষেত্রেও এই রিস্ক ফ্যাক্টর বেড়ে যাচ্ছে? যদি সে ট্রিটমেন্ট না করে তাহলে তার সম্পর্ক হয়, তাহলে তার বাচ্চাও এফেক্ট করতে পারে। সেক্ষেত্রে সদ্যজাত যদি গনোরিয়া বা সিফিলিস হয়, মানে গনোরিয়াতে হয় না। গনোরিয়াতে ইউজুয়ালি তো বললাম যে ওটা যেহেতু তার অসুবিধাটা বেশি হয়, সেজন্য তারা ট্রিটমেন্ট করে এবং ট্রিটমেন্ট করে সেরেও যায়। সিফিলিসের ক্ষেত্রে যেটা বললাম যে অসুবিধা হয় না, তার ফলে বুঝতে পারে না। পরে দেখা গেল বাচ্চা হওয়ার পরে তার কনজেনিটাল সিফিলিস হয়েছে, তখন বাচ্চাকেও দেওয়া হয়, ট্রিটমেন্ট দেওয়া হয়। মানে একটা সদ্যজাত বাচ্চার এমনি ইমিউনিটি পাওয়ার খুব কম হয়। না, সেটা কিছু না, তাকে দিতেই হবে। সেক্ষেত্রে মানে এই চিকিৎসাকেই মানে এবং আরো বড় কোনো ক্ষতি করে দেয় না তো ভবিষ্যতের জন্য, তার জন্য? না, একেবারেই না। এর ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলিনি, যেটা আমরা ডিসকাস করলাম না,
সেটা হচ্ছে এইচআইভি সমেত আর কি যৌন রোগ হলো, সিফিলিস বলুন, গোনোরিয়া বলুন, যাই হোক না কেন, এই রোগ যাদের আছে তারা যদি আবার অন্য কারোর এইচআইভি সংক্রমণের সাথে তাদের যদি হয় যৌন সম্পর্ক, তাদের চান্সেস অফ এইচআইভি ইনফেকশন আরও বেড়ে যায়, 1 নম্বর। আবার যদি এইচআইভি সমেত তারা এই সিফিলিস বা গনোরিয়া হলো, তাদের ট্রিটমেন্টটা একটু প্রলংড হবে, একটু বেশি দিন হবে, নর্মাল ডোজের চেয়ে একটু তাদের অন্য ডোজ দেওয়া হবে। তো সেইটা সুতরাং যদি মানে এটার জন্য আরেকটা যেটা সিফিলিস বা গনোরিয়া যখন হবে তখন সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করবে, এবং যারা প্রবণতা থাকে যে ইউজ করা, সেক্স ইউজ করা, তাদের ক্ষেত্রে অবশ্যই যে সিফিলিস বা গনোরিয়াটা ট্রিটমেন্টটা আগে করে নাও, নয়তো তোমার এইচআইভি সংক্রমণের সম্ভাবনাটাও আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো যে বিয়ে করার আগেও কি এই টেস্টগুলো করিয়ে নেওয়া উচিত? বলবেন করে নেওয়া উচিত, অবশ্যই করে নেওয়া উচিত। বাট বিয়ের পরেও এগুলো মানে বিয়ের আগে করে নেওয়া সবসময় ভালো, কারণ তাহলে তার কোনো সমস্যা হয় না। কিন্তু বিয়ের পরে করলে ন্যাচারালি একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য হওয়ার জায়গা থাকে। ডাক্তারবাবু, আমি পরবর্তী যে পর্যায়ে আসবো সেটা হলো যে আমাদের যে দর্শকরা আছেন TV9 বাংলা ডিজিটালের, তারা এই রোগগুলো সম্বন্ধে কিছু প্রশ্ন করেছেন। আচ্ছা, তো সেই প্রশ্নগুলো আমি আপনার কাছে রাখবো, আপনি একটু বলবেন যে কি হয় না হয়। একজন প্রশ্ন করছেন যে গর্ভবতী নারীদের ক্ষেত্রে গনোরিয়া কতটা বিপজ্জনক হতে পারে এবং শিশুর ওপর তার কি প্রভাব পড়ে? এই যেটা বললাম, গনোরিয়াতে যেহেতু সিমটমস তাদের প্রথমেই হয়, সঙ্গে সঙ্গে হয়, এবং সেটা ইনফেকশন হওয়ার 3 থেকে 4 দিন থেকে 1 সপ্তাহের মধ্যেই হয়, সেই জন্যই তাদের ট্রিটমেন্ট তারা সবসময় ট্রিটমেন্ট করান, এবং ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায়, তাতে সমস্যা হয় না। অপরজন প্রশ্ন করছেন, ওরাল সেক্স থেকেও কি গনোরিয়া ছড়াতে পারে? হ্যাঁ, সেটা এর আগেই আমরা ডিসকাস করে নিলাম। হ্যাঁ, ওরাল সেক্স থেকেও গনোরিয়া হতে পারে। আর একজন প্রশ্ন করছেন, গনোরিয়ার চিকিৎসা না করালে কতটা ভয়ানক হতে পারে? গনোরিয়ার চিকিৎসা না করালে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের যে ইউরিনারি প্যাসেজ যেটা আছে, ইউরেথ্রা বলি, সেখানে আস্তে আস্তে তার ফাইব্রোসিস হয়ে যায়, তার ফলে সে ইউরিন করতে পারছে না, আটকে যাচ্ছে, তার সাথে সঙ্গে সঙ্গে তার কিডনির উপর প্রেশার পড়ছে, হাইড্রোনেফ্রোসিস হচ্ছে, মানে এটা একটা দীর্ঘ একটা ইউরিন ইনফেকশন হলে এবং সেটা অনেক মানে সিভিয়ারলি এফেক্টেড করবে। আচ্ছা, চিকিৎসা চলাকালীন সময় কি যৌন সম্পর্ক এড়িয়ে চলা উচিত? অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই। আর গনোরিয়া থেকে কি এইচআইভি ঝুঁকি থাকে? যে বললাম যে যদি তার আলসার থাকে বা যদি তার গনোরিয়ার ইনফেকশন হয়, ওগুলো হচ্ছে মিউকাসাল ইনফেকশন হয়, এগুলো হলে তার চান্সেস অফ এইচআইভি সংক্রমণ অনেক বেড়ে যায়, অনেকটা বেড়ে যায়। আচ্ছা, আর একজন প্রশ্ন হচ্ছে, অনেকে লজ্জা পেয়ে চিকিৎসা করাতে পারেন না। এটা একেবারেই ভুল কথা। লজ্জা পেয়ে আমি চিকিৎসা করাবো না, তাহলে আমি আর ভবিষ্যতে আরও অনেক বিপদ আমি ডেকে আনবো। সুতরাং আমার শরীরে সমস্যা হচ্ছে, আমি ডাক্তারের কাছে যাব, আমি ট্রিটমেন্ট করাবো, সেটাই হচ্ছে সবচেয়ে। এখানে ট্রিটমেন্ট করানোর জন্য কোনো লজ্জা করার কথাই না। সিফিলিস কি শুধুই যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়? না, এটা আগে বললাম, শুধুই সম্পর্কে জড়ায় না, এটা রক্ত দেওয়া হলো, রক্ত নেওয়া হলো, সেখানে হতে পারে, সেগুলো সম্পর্কে সেই জন্য সাবধান হওয়া উচিত। আচ্ছা, আর একজন প্রশ্ন করছেন যে সিফিলিস হলে শরীরে যে ফুসকুড়ি বা ঘা যেগুলো দেখা যায়, তা থেকে কতদিনের মধ্যে মুক্তি পাওয়া যায়? যদি ট্রিটমেন্ট ঠিকমতো হয় তাহলে আমরা বলবো 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সে সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। এবং তার জন্য আমাদের ওই টেস্ট যেটা বলেছি এর আগেই, যেটা ভিডিএল টেস্ট, এই ভিডিএল টেস্টটা প্রথমে করতে হয়, এবং তারপরে তার 1 সপ্তাহ পরে আমি যদি করি তাহলে দেখা যাবে তার টাইটারটা আস্তে আস্তে করে কমতে থাকছে। দ্যাট ইজ ইন্ডিকেশন যে হ্যাঁ, এর শরীর সুস্থ হচ্ছে। আচ্ছা, আরেকজন বলছেন সিফিলিস মুক্ত আমি, এটা নিশ্চিত হবো কিভাবে? তাকে ভিডিএল টেস্ট করতে হবে, আবার টেস্ট করতে হবে। ভিডিএল ছাড়াও যেটা হয় আরও কিছু টেস্ট আছে, টিপিএইচ টেস্ট, এইসব এফটিআই টেস্ট, ওইগুলো করা হয়। ওগুলো প্রথম অবস্থাতেই পজিটিভ হলো কি নেগেটিভ হলো সেটা আমাদের আর্লি ইন্ডিকেশন দেয়, কিন্তু পরে একবার যদি তার পজিটিভ হয়, সে পজিটিভই থাকে, সেটা ধরার উচিত না তখন যে পরে এটা পজিটিভ আছে বলেই তার সিফিলিস আছে। সেই জন্য তখন ভিডিএলটা বেটার টেস্ট। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমি আপনার কাছে শেষ যেটা জানতে চাইবো সেটা হচ্ছে সিফিলিস বা গনোরিয়া বা এই ধরনের যে গুপ্ত রোগ যেগুলো নিয়ে আমরা কথা বলতে লজ্জা পাই, যেগুলো আমাদের শরীরে বা জীবনে নানান রকম সমস্যা তৈরি করতে পারে, এই ধরনের রোগগুলোকে নিয়ে
আপনাদের কি বার্তা বা আপনি কি বলবেন কিভাবে এগুলোর সঙ্গে মোকাবিলা করা উচিত, বা প্রাথমিক পর্যায়ে কিভাবে এগুলো থেকে সেফ থাকা উচিত? একটা সাধারণ মানুষের কি কর্তব্য? আমাদের প্রথম জিনিসটা হচ্ছে আপনার পার্টনারের ওপরে ফেথফুল হন। একই পার্টনার থাকলে তাদের সম্ভাবনাটা কখনোই থাকে না। দুই হচ্ছে পার্টনার, এখনকার দিনে সেক্সটা একটু অনেকটাই খোলামেলা হয়ে গেছে, ওয়ান নাইট হয়, হয়, এরকম নানা রকম আছে। তাদের ক্ষেত্রে সেটা সবসময়তেই বলি যে আমরা কন্ডোম ব্যবহার করবে, তাতে আমাদের এই ইনফেকশন হওয়ার চান্সেসটা অনেকটা কমে যায়, এবং রাদার পুরোপুরি যদি ঠিকমতো করা হয় আমাদের এটা। কন্ডোম ধরুন আমি ব্যবহার করলাম, কিন্তু একজন সিফিলিস সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ আক্রান্ত, যে তার সঙ্গে যদি আমি ডিপ কিসিং করি বা সেখান থেকেও আমার সেই ক্ষেত্রে হয়। প্রাইমারি সিফিলিস যেখানে শুধু আমাদের যৌন স্থানে আছে সেখানটাতে কন্ডোম ব্যবহার করলেই হয়। যদি সেকেন্ডারি সিফিলিস হয় তখন তার বডি অন্য জায়গা থেকেও সে ইনফেকশন হয়, সেটার জন্যে তখন ডিপ কিসিং, সাকিং, ওরাল সেক্স এইগুলো থেকেও অ্যাভয়েড করা উচিত। আর এছাড়া আর কি করা উচিত? আর যদি তার সন্দেহ থাকে ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া। ঠিক আছে, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। নমস্কার।